জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আফনান অপসরা। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় অচল হয়ে পড়েছে রাজধানী, ডুবে গেছে বেশিরভাগ সড়ক, অলিগলি থেকে অনেক কাঁচাবাজার, দোকানপাট। সব মিলিয়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষসহ শিক্ষার্থী ও অভিভাবকরা। জলাবদ্ধতার সবশেষ খবর জানাতে রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন রিপন। রিপন, সড়কের পানি কি কমতে শুরু করেছে, জানাবেন আমাদের। অফিসার, আমরা এই মুহূর্তে শান্তিনগরে রয়েছি। যেমনটি আপনি বলছিলেন, সড়কের পানি কমার কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে যে আমরা দুপুরবেলা যে ধরনের পানি রাজধানীতে বিভিন্ন জায়গায় দেখেছি, সেখান থেকে কিছুটা পানি কমতে শুরু করেছে। তবে শান্তিনগরে এসে আমরা যেটি দেখছি যে এখানকার স্থানীয় জনগণের সাথে কথা বলে আমরা যে তথ্যটি পেয়েছি, তারা বলছেন যে এখানে সকালে যে ধরনের পানি ছিল সেই পানিটা এখন কিছুটা কম তারা দেখছেন। তবে এখানকার যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা তারা বলছেন যে একই ধরনের, এবং চিত্রটির ক্ষেত্রে তারা বলছেন যে প্রতি বছর বর্ষা এলেই দেখা যায় যে অল্প বৃষ্টিতেই তারা এ ধরনের দুর্ভোগের শিকার হন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনিও যেমনটি দেখছেন যে এখানে রাস্তার দুই পাশেই কিন্তু পানি এখনো রয়েছে, এবং শান্তিনগরের এই যে বিশাল যে রাস্তাটি, সেই মগবাজার থেকে, ফ্লাইওভার থেকে নামার পরে শান্তিনগরের ভেতরে প্রবেশের যে রাস্তা, এই পুরো রাস্তার চিত্রটি কিন্তু একই রকম। এবং আমরা যেটি দেখছি যে এখানকার স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা যতদিন পর্যন্ত না উন্নতি করা যাবে ততদিন পর্যন্ত এই দুর্ভোগ তারা পোহাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। স্কুলগামী যারা ছিলেন তারা দুর্ভোগের শিকার হয়েছেন, আমরা সারাদিন দেখেছি। অফিসগামী ছিলেন যারা, তারা দুর্ভোগের শিকার হয়েছেন। আমরা দেখেছি যে রাস্তার মাঝখানে পাবলিক ট্রান্সপোর্টগুলো বন্ধ হয়ে যেতে দেখেছি, বাস থেকে নামার পরে অসহনীয় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, আমরা সেই দৃশ্যটি দেখেছি। এবং আপনি জানেন যে এখন অফিস ছুটির সময়, এবং একটু একটু করে কিন্তু রাস্তায় গাড়ির চাপ বাড়ছে। এই পানি থাকার কারণে যেটি হচ্ছে যে রাস্তায় জলবদ্ধতা থাকার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় যানজট দেখেছি, এবং এই যে এই পরিস্থিতি যেটি আমরা দেখছি, সেটি হয়তো বা আরও সময় লাগবে পানি সম্পূর্ণভাবে নেমে যেতে। তবে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি কিন্তু এখনো কাটেনি। এই ছিল আমার কাছে শান্তিনগর থেকে সবশেষ অপসরা। রাজধানীর শান্তিনগর থেকে জলাবদ্ধতার সবশেষ জানাচ্ছিলেন মাহবুব হোসেন রিপন। রাঙামাটিতে অতি বর্ষণে পাহাড় ধসের শঙ্কার মাঝেই জেলার বাঘাইছড়ি উপজেলার পর ডুবছে বিলাইছড়ি ও বড়কল উপজেলার নিম্নাঞ্চল। এরই মধ্যে জেলার ৭ উপজেলার ছোট বড় ১৩১টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এদিকে পটুয়াখালীর উপকূলে এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। সমুদ্র ও নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল ও পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জুয়েল, রাঙামাটিতে নতুন করে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেছে কি? অপসরা, যেই বৃষ্টিপাত শুরু হয়েছিল গত ৯ দিন ধরে, সেখানে আসলে পাহাড় ধসের সংখ্যা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেই আহ, সুযোগটা দিয়ে আসলে ৭টি উপজেলায় জেলার সেখানে ১৩১টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যেখানে মানুষজন আসলে নিরাপদে সরে যাওয়ার জন্য এরপর থেকেই মাইকিং শুরু হয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন গুলো। আপনি জানেন যে জেলায় এখন পর্যন্ত ৫০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৩,৬৩৭ জন মানুষ অবস্থান করছেন। তবে এই যে পাহাড় ধসের যে ঝুঁকি, সেই সংখ্যা এর মধ্যে কিন্তু আসলে রাঙ্গামাটির বাঘাছড়ি, বরকল এবং যে বিলাইছড়ির নিম্নাঞ্চল গুলো রয়েছে, সেখানে আসলে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। বলতে গেলে বাঘাছড়ি সেখানে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে, যেখানে এখন পর্যন্ত এই এই ১২টি আশ্রয় কেন্দ্রে সেখানে মানুষজন ২,০০০-এর বেশি মানুষজন ছিলেন। আজকে সেটি কমে গিয়ে ৪০৫ জন মানুষ একটু পরিস্থিতি স্বাভাবিক হয় তারা নিজেদের ঘর বাড়িতে ফিরে গেছেন। এখন পর্যন্ত ১,৫০৬ জন মানুষ এখানে ২২টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বলে রাখি যে এই পরিস্থিতিতে নতুন করে আবার
বরকল এবং বিলাইছড়ি এলাকায় গত বুধবার রাত থেকে মূলত ডুবে যাওয়া শুরু হয়েছে। অনেক এলাকায়, বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে, যেখানে ফসলের ক্ষেত, মানুষের যে ঘর বাড়ির আশেপাশে পানি চলে এসেছে, অনেকের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে। বিশেষ করে যদি বলি বিলাইছড়ির ফারুয়া বাজার, সেখানে 1.5 শতাধিক দোকান আসলে তলিয়ে গেছে পানির তোরে। অনেক ঘর বাড়ি সেখানে আসলে ধসে গিয়েছে। সবগুলো মিলে এই অবস্থায় আসলে জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে মাইকিং করা হচ্ছে, যাদেরকে ঝুঁকিপূর্ণ ভাবে বাসিন্দা যারা রয়েছে তাদেরকে যেন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায়, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে ত্রাণ সব জায়গায় এখন পর্যন্ত পৌঁছায়নি, কারণ দুর্যোগ চলাকালীন যে দুর্গম পরিস্থিতি, যার কারণে সব জায়গায় ত্রাণ সেভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আমরা ফারুয়াতে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি বলে আমরা জানতে পেরেছিলাম। আজকে যেহেতু সেখানে যাওয়ার কথা, শেষ পর্যন্ত সেই অপেক্ষায় রয়েছে সেখানকার মানুষজন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। জসিম, পটুয়াখালীতে আবহাওয়া পরিস্থিতি এখন কেমন দেখছেন? অবসরা আজ কিন্তু সকাল থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলা 3টার পরের দিকে সূর্যের কিছুটা সময় দেখা মিলেছিল। এখন কিন্তু মেঘে আবার ছেয়ে গেছে উপকূলীয় অঞ্চল। এবং আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্য উপকূলীয় অঞ্চলে যেমন ভারী বৃষ্টিপাতে বসত বাড়ি প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, কিন্তু এখানে বসত বাড়ি যেমন উজানের যে ঢলের পানি, সে পানি যখন এই সমুদ্র থেকে নদীমুখী হয়েছে, সমুদ্রমুখী হয়েছে, নদীর পানি সমুদ্রমুখী হয়েছে, তখনই কিন্তু এই উপকূলীয় অঞ্চলের সমুদ্র এবং নদ নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়েছে এবং কোথাও কোথাও 4 ফুটও পানি বেড়েছে। আর এই পানির খরস্রোতের কারণেই কিন্তু এখানকার যে উপকূলীয় অঞ্চলের যে সকল নদ নদী রয়েছে, সে সকল নদ নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে যে মির্জাগঞ্জের পিঁপড়াখালী, দুমকি উপজেলা সহ এবং কলাপাড়া উপজেলার বিভিন্ন স্পটে ভাঙছে। আর আমি এখন দাঁড়িয়েছি কলাপাড়া, যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং চাষি রয়েছে, সবজি চাষি। আপনি দেখতেই পাচ্ছেন এখন যে এই নীলগঞ্জ ইউনিয়নে আমি একটি গ্রামে রয়েছি, নাওভাঙ্গা গ্রাম। এই গ্রামের অনেক চাষিরই ফসলি, যেমন এই ক্ষেতের পানি জমে যাওয়ায় অনেক গাছ প্রায় আধা মরা হয়ে আছে এবং এই গাছ দিয়ে আর ফসল তুলতে পারবে না বলে এমনটি জানিয়েছে ভুক্তভোগী কৃষক। এবং অনেক বাড়ির আঙিনা এখনও এই ভারী বৃষ্টিপাতের কারণে বাড়ির আঙিনায় পানি জমে আছে, স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এবং আমরা আরও দেখেছি যে সকল এলাকা নিচু রয়েছে, সে সকল এলাকায় সামান্য বৃষ্টি আবার জোয়ারের পানি হলেই প্লাবিত হয়ে যায়। এতে এখানকার যে মানুষ, সাধারণের গরিব শ্রেণীর মানুষ যারা বেড়িবাঁধের বাহিরে বসবাস করে, তারা কিন্তু বিপর্যস্ত অবস্থায় দিন অতিবাহিত করছে। এবং আমরা দেখেছি যে উপকূলীয় অঞ্চলে যে কলাপাড়া, যে এখানকার যে কলাপাড়া উপজেলার যে নীলগঞ্জ ইউনিয়নটি, সেটিকে কিন্তু সবজি ইউনিয়ন হিসাবেই খ্যাতি অর্জন করেছে এই দক্ষিণ অঞ্চলে। এখানকার উৎপাদিত সবজি, সেগুলো বিভাগীয় শহর থেকে শুরু করে বিভিন্ন আনাচে কানাচে সেগুলো কিন্তু বেচা বিক্রি করছে। তো এখন যে করলা মৌসুম চলছে, কিন্তু করলার শুরুতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় করলা ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে, কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। আপসরা। রাঙামাটি এবং পটুয়াখালীর সবশেষ তথ্য জানাচ্ছিলেন জিয়াউর রহমান জুয়েল এবং জসিম পারভেজ। চট্টগ্রামে বন্যায় সরকার যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। আরও বলেন, চট্টগ্রামের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, বন্যা মোকাবেলায় তাদেরও কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। সরকার আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পুরো বাংলাদেশের মানুষের চোখ এখন চট্টগ্রাম অঞ্চলে, পুরো পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে। এখানে বন্যার্ত মানুষকে নিয়ে সবাই ভাবছে। সরকারি সহযোগিতাটা সব জায়গায় যাচ্ছে না এখন পর্যন্ত। স্থানীয় সরকারের বা এখানে প্রশাসন যারা আছে, তারা অনেক দেরিতে কাজ শুরু করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। চট্টগ্রাম অঞ্চলের অনেক মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, তাদের সক্রিয়তাটা কিন্তু জনগণ আসলে দেখতে পাচ্ছে।
অতিবৃষ্টির কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা সহ দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। রবিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনলাইনে ৮ বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, ডিসি সহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার, পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিসর ও বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। একই সঙ্গে নিবন্ধন করেও বিপুল সংখ্যক শিক্ষার্থী কেন পরীক্ষায় অংশ নেয় না তা খতিয়ে দেখার কথাও জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত পরীক্ষায় নিবন্ধন করেও প্রায় ৩৪.৮৯% শিক্ষার্থী অংশ নেয়নি। এবার মোট ৭৯,২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬,২৮১ জন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে শিক্ষা কার্যক্রমে খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। আর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নতুন কারিকুলাম প্রণয়নে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ যেন না পড়ে সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সকলকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রাইমারি স্কুল লেভেলে সেখানে একটা প্রি প্রতিযোগিতা হয়ে যায়, তারপরে তারা ফাইনালি সেন্ট আপ করে। আমরা তো সকলকেই নিতে পারি না, তাহলে তো হিউজ নাম্বার, এটা নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব না। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা যেন আমরা বাড়াতে পারি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা যেন আমরা অনেকটুকু বাড়াতে পারি এবং প্রতি মাসে তারা যে বৃত্তি পায় সেটি পরিমাণটুকু বাড়াতে পারি। ট্যালেন্ট পুলে এককালীন 225 থেকে আমরা বৃদ্ধি করে ডাবল করে 450 করছি এবং মাসিকটা 300 থেকে 600 করছি। একই সাথে সাধারণটাও 225 থেকে আমরা ডাবল করে 450 করছি। গত ৫ মাসে নতুন সরকারের নেওয়া নানা উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আশা করেন স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিতে সক্ষম হবে এই সরকার। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনায় রাষ্ট্রপতি আরও বলেন, জনসংখ্যা ব্যবস্থাপনা শুধু পরিবার পরিকল্পনার বা স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটিকে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন তিনি। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে শান্তি, এই বিষয়গুলো অধিক হ্রাস পেয়েছে। যাত্রী কাজ শুরু করেছে। প্রত্যেকটা জেলা হাসপাতালে 10,000 কিডনি ডায়ালিসিস সেন্টার করতেছি, এমনকি প্রত্যেকটা উপজেলা লেভেলে 10,000 কিডনি ডায়ালিসিস সেন্টার করতেছি, যাতে করে আমাদের গরিব মানুষগুলিকে আর শহরমুখী না হতে হয়। জনসংখ্যা ব্যবস্থাপনা কেবল পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য খাতের বিষয় নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণের অবিচ্ছেদ্য অংশ। তাই আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কানাডার টরন্টোতে ল্যাটিন স্ট্রিট ফেস্টিভ্যালের মধ্যে বন্দুক হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলাকারীকে খুঁজে বের করতে চলছে অভিযান। স্থানীয় সময় রাত 8টার কিছু পরে সেন্ট ক্লিয়ার এভিনিউতে বন্দুক হামলার খবর পায় পুলিশ। এই সময় সেখানে ঐতিহ্যবাহী সালসা উৎসব চলছিল। ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় 6 জনকে উদ্ধার করে পুলিশ।
পরে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ফেস্টিভ্যালের মধ্যে 2 ব্যক্তির মধ্যে গুলি বিনিময় হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র। হামলার সময় ঘটনাস্থলে অন্তত 13,000 লোকের সমাগম ছিল। হরমুজ ঘিরে ফের পাল্টাপাল্টি সংঘাতে লিপ্ত যুক্তরাষ্ট্র ইরান। তেহরানের বন্দর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতার, কুয়েত, ওমান সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। তেহরানের হামলায় কাতারে 3 বেসামরিক মানুষ আহত হয়েছেন। এছাড়াও সমুদ্রে জাহাজ চলাচল সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে কাতার। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বন্দরি দেইর এবং আসলুই এহতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করেছে ইরান। পাশাপাশি সবশেষ হামলার প্রতিক্রিয়ায় সাময়িকভাবে হরমুজ বন্ধের ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। আর বাঘের গালিবাফের স্পষ্ট বার্তা, একতরফা চুক্তির যুগ শেষ। প্রতিশ্রুতি রক্ষা না করলে চড়া মূল্য দিতে হবে। বিপরীতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ওই সুনির্দিষ্ট হামলাগুলো চালানো হচ্ছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/t/ekhon tv।